প্রায় 15 মিনিটের কাছাকাছি, অ্যান্ড অন্য কেউ এখনো জয়েন করেনি, একটা দুটো স্কুল জয়েন করলো এবং লিভ করলো। তো বেটার হচ্ছে কি আমি স্টার্ট করছি। ওকে, তোমরা কি আগের দিনের ক্লাসে ছিলে? এনিওয়ান? এনিওয়ান? মনে হচ্ছে তোমরা আজকেই নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়। আগের দিন থেকে আমরা বংশগতি নিয়ে আলোচনা শুরু করেছি। ওকে, বংশগতির চ্যাপ্টারটা, বংশগতির চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করেছি। সেখানে মেন্ডেলের যে এক্সপেরিমেন্টগুলো রয়েছে, ওনার যে গবেষণাগুলো, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমি কুইকলি হচ্ছে কি তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটুখানি জানিয়ে। ওকে, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? এনিওয়ান? দেখতে পাচ্ছিলে অন্য যে পিপিটির স্ক্রিনটা এলো? এনিওয়ান? একটুখানি রেসপন্স করতে হবে, না হলে হচ্ছে গিয়ে ওয়ান সাইডেড অনলাইনে বোঝা যায় না। ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ না পাচ্ছ, বা আদৌ কথা শুনতে পাচ্ছ কিনা, মাঝখানে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে কিনা, এগুলো অনেকগুলো লজিস্টিক্যাল প্রবলেম চলে আসে। তো তোমরা একটু হাত তুলে রেসপন্স করতে পারো যদি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে। এই যে স্ক্রিনটা মেন্ডেলিয়ান এক্সপেরিমেন্টস লেখা রয়েছে, তোমরা কি এটা দেখতে পাচ্ছিলে? এনিওয়ান? কেউ কোনো উত্তরই দিচ্ছে না। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? তোমাদের ইন্টারনেট স্লো কিনা আমি বুঝতে পারছি না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তাই ভিডিওটা অফ করলাম। শুনতে পাচ্ছ? হাত তোলা একজন। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছিলে? আচ্ছা, কিছুক্ষণ আগে যে স্ক্রিনটা অন ছিল, তোমরা কি দেখতে পাচ্ছিলে? যদি দেখতে পেয়ে থাকো তাহলে হাতটা তুলে রেসপন্স করো। আমার যে স্ক্রিনটা শেয়ার করা আছে, এটা দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি কুইকলি হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা যেটা দেখে নেব, তোমরা একটা বাড়ি দেখতে পাচ্ছ, তাই তো? কেউ ঘাড়ও নাড়াচ্ছে না, কেউ হাতও তুলছে না, কিছুই। আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে,
তোমরা তো কথাও বলছো না কেউ। আমি জানি না মাইক্রোফোন কাজ করছে কিনা, একটু যিনি বিবেক বিশ্বাস স্যার বা ম্যাডাম আছেন একটুখানি রিকোয়েস্ট করবো আপনারা এটা একটু ইউনিভার্সিটিতে জানাতে পারেন, বা তাহলে হচ্ছে কি আপনারা বা মাইক্রোফোনটা একটু অন করে স্টুডেন্টদের হাতে দিতে পারেন। ওকে, ওকে। আজকে আমরা ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে মেন্ডেলের যে এক্সপেরিমেন্টটা, গ্রেগর জোহান্স মেন্ডেল, যিনি হচ্ছে গিয়ে যাকে ফাদার অফ মডার্ন জেনেটিক্সও বলা হয়, ফাদার অফ জেনেটিক্স। মানে উনি জিনের এমন কিছু আবিষ্কার করেছেন, বংশগতির কিছু সূত্র, যেটার উপরে ভিত্তি করেই আমরা মূলত আজকালকার দিনে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামক কোর্স বা যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি বা মেডিসিন তৈরি, মানে ওষুধ তৈরি থেকে শুরু করে যে আমাদের কৃষিকার্য বা বিভিন্ন প্রাণী বা মানুষের সেবায় যে আরো ভালো করার জন্য যে কাজগুলো করা দরকার জিনগতভাবে, বা জিনগত বেশ কিছু রোগকে নিরাময় করতে আমাদের জিন বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের যে জেনেটিক্স যে ক্ষেত্রটা বা ফিল্ডটা, সেটার সূত্রপাতটা হচ্ছে গিয়ে যদি ধরা হয় যে কিভাবে হলো, তাহলে মেন্ডেলের অবদান হচ্ছে অনস্বীকার্য। কার? গ্রেগর জোহান্স মেন্ডেল। ওকে, তারপরে একটা কুইক ভিডিও দেখে নেবো, এটা ইউটিউবেই রয়েছে সোর্সটা, ওটাও শুনতে পাবে। তো গ্রেগর জোহান্স মেন্ডেল উনি কিছু মটর গাছের ওপরে এক্সপেরিমেন্ট করেছিলেন। জাস্ট আ মিনিট। উনি একজন টিচার হিসাবে উনি বেশ কিছু মটর গাছের ওপরে উনি কি করলেন, কিছু মটর গাছের হাইট মাপলেন, সেখানে দেখলেন কিছু মটর গাছ হচ্ছে ছোট, আবার উনি কিছু মটর গাছের হচ্ছে গিয়ে দেখলেন সেগুলো হচ্ছে গিয়ে লম্বা লম্বা মটর গাছ। উনি আরো একটা জিনিস নোট করলেন, উনি আরো দেখলেন যে যখন কিছু মটর গাছ আছে যাদের ফুলের রং আলাদা, কিছু মটর গাছ আছে যেসব মটর গাছে হচ্ছে গিয়ে মটরের কালারও পর্যন্ত, রং পর্যন্ত আলাদা হচ্ছে। উনি তারপরে ওনার গবেষণায় কিছু পরাগ সংযোগ করলেন। সাধারণত তোমরা জানো আমাদের প্রাকৃতিক উপায়ে যে পরাগ সংযোগ গাছেতে হয়ে থাকে, সেটা সাধারণত কখনো বেশিরভাগ ক্ষেত্রেই মৌমাছি দ্বারা, প্রজাপতি দ্বারা বা কীটপতঙ্গ দ্বারাই হয়ে থাকে। কীট নয়, বেসিক্যালি পতঙ্গ দ্বারাই। যারা গাছের ক্ষতি করে না, তারা এক ফুলের ওপরে বসে, বসে সেই ফুলের যে রেণুটা থাকে, সেই রেণুটার তাদের পায়েতে লেগে যায় বা তাদের গায়ের বিভিন্ন অংশে লেগে যায়, সেটাই যখন তারা যখন অন্য ফুলে বসে, তখন তাদের পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্রের সাথে, সেটা পুংরেণু হতে পারে বা পুংরেণু হতে পারে, একটা ফুল থেকে অন্য ফুলে গিয়ে স্ত্রী ফুলে বসে সেখানে কি হয়, ফলের সৃষ্টি করতে পারে। কিন্তু এর ফলে যে সমস্যাটা হয়, কোন মৌমাছি বা মাছি বা প্রজাপতি এরা কোন ফুল থেকে উঠে কোন ফুলে গিয়ে বসবে, সেটা কি হয়, অনিয়ন্ত্রিত হয়। অনিয়ন্ত্রিত মানে আমি জানি না যে লাল ফুলের খাওয়ার পরে সে সাদা ফুলের ওপরে বসবে কি বসবে না, বা লাল ফুলটা থেকে লাল ফুলেই বসবে কিনা ওই একই গাছের। তার ফলে কি হয়, এই জিনিসটাকে দূর করার জন্য মেন্ডেল কি করছেন, মেন্ডেল হচ্ছে কি ওনার গবেষণায় উনি নিজে নিজেই কাঁচি দিয়ে বেশ কিছু পুংরেণুগুলোকে কোন কিছু ফুলের কেটে দিচ্ছেন। তোমরা জানো ফুলের গঠন হয়তো তোমরা পড়েছো, পুংকেশর চক্রগুলোকে, শুধু গর্ভকেশর চক্রটাকে রাখছেন। দিয়ে কৃত্রিম ভাবে উনি কি করলেন, যে পুংরেণুটা দিয়ে ওটা পরাগ সংযোগ করতে চান, সেই পুংরেণুটা দিয়ে আবার পরাগ সংযোগ করিয়ে দিলেন। যেমন একটু আগে তোমরা দেখতে পেলে কি করলেন উনি, আমি আরেকটু ব্যাকে যাচ্ছি, অন্য একটা ফুল থেকে পুংরেণু নিয়ে আরেকটা ফুলে করলেন। তারপরে তুমি দেখতে পেলেন যে যে মটরগুলো হলো,
সেগুলো কি রঙের মটর তৈরি হলো, সেই মটরের গাটা হচ্ছে গিয়ে কিরকম হলো, মসৃণ হলো না খসখসে হলো, এই ধরনের জিনিসগুলো হচ্ছে গিয়ে উনি করতে থাকলেন, দিনের পর দিন উনি করতে থাকলেন, এবং করতে করতে উনি সেগুলোকে লিখে রাখলেন যে কার সাথে কার পরাগ সংযোগ হচ্ছে, এবং সেই পরাগ সংযোগের ফলে কি ধরনের মোটর গাছ বা মোটর তৈরি হচ্ছে। এইভাবে করতে করতে উনি একটার পর একটা জেনারেশনের মোটর গাছের উপরে এক্সপেরিমেন্ট করলেন। আগের দিনকে যেমন কথা হচ্ছিল সেরকমই, যে মোটর গাছের ক্ষেত্রে উনি কেন মোটর গাছটাই চুজ করলেন, সেটা আমি আগের দিনকেও বলছিলাম, যে এটা চুজ করার অন্যতম বা সিলেক্ট করার অন্যতম প্রধান কারণ ছিল যে মোটর গাছ খুব দ্রুত বাড়তে পারে, সেখানে ফুল হয়, ফল হয়, এবং একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে সেই ফলটা মানে বীজটাকে আবার পুঁতে আরেকটা গাছ হচ্ছে কি উৎপন্ন করা সম্ভব খুব সহজেই। সেই তুলনায় যদি আমরা আম, জাম, কাঁঠাল এই ধরনের গাছের ওপরে মেন্ডেল পরীক্ষা করতেন, কি হতো, দানা থেকে গাছ হতেই হচ্ছে কি অনেক বছর লেগে গেল একটা পূর্ণ গাছ হতে। তারপরে সেই গাছে ফুল এলো, ফল হলো, তারপরে উনি সেই ফলটাকে দেখলেন, তার রং, তার বৈশিষ্ট্যগুলোকে নোট করলেন, তারপরে সেই ফল থেকে, সেই বীজটা থেকে আবার হচ্ছে কি নতুন একটা গাছ তৈরি করলেন, উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি আম গাছ। তাহলে মেন্ডেলের জীবনই শেষ, জীবনে আয়ু যত দিন ছিল সেই আয়ুর মধ্যে হয়তো খুব জোর একটা কি দুটো প্রজন্মের গাছের ওপরেই উনি করতে পারতেন। কিন্তু মোটর গাছ যেহেতু দ্রুততার সাথে হচ্ছে গিয়ে বাড়ে, সাথে ফুল এবং ফল হয়, তার ফলে উনি গবেষণাটা অনেকগুলো প্রজন্ম ধরে, কার প্রজন্ম, মানুষের প্রজন্মের কথা হচ্ছে না, মানে উনি করছেন, কিন্তু মোটর গাছের বহু অনেকগুলো প্রজন্মে উনি এই গবেষণাটা চালিয়ে যেতে পারলেন। ওকে, এবারে কুইকলি আমরা হচ্ছে কি এরকমই একটা এক্সপেরিমেন্ট, যেটাকে বলা হয়, আমি স্ক্রিনটা শেয়ার করছি, আশা করছি তোমরা দেখতে পাবে। মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস কথাটার মানে কি, মনোহাইব্রিড ক্রস কথাটাকে বাংলায় বলা হয় এক সংকর জননের পরীক্ষা। কিন্তু এই এক সংকর জনন কাকে বলে, যেখানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যেরই দুটো একই গোত্রের জীবের মধ্যে, বা জীব বা এখানে উদ্ভিদের মধ্যে কি করা হচ্ছে, সংকরায়ন ঘটানো হচ্ছে, মানে ব্রিডিং করানো হচ্ছে। ইংলিশে তোমরা হয়তো অনেক সময় শুনে থাকবে দেশি বেগুন, আবার কখনো কখনো বাজার থেকে শুনবে হয়তো বাড়িতে যে হাইব্রিড বেগুন এসেছে, বা কিছু হচ্ছে গিয়ে দেশি শশা, মানে একটা প্রজাতির বিশেষ শশা যেটা আমরা খেয়ে অভ্যস্ত, আবার কখনো কখনো শুনবে যে হচ্ছে কি হাইব্রিড শশা আনা হয়েছে। বা মাছের ক্ষেত্রে তোমরা এই নামটা হয়তো খুব বেশি শুনে থাকতে পারো, যেটা আমরা সাধারণত চট করে খাই না অনেক ক্ষেত্রেই, সেটা হচ্ছে হাইব্রিড মাগুর, মাগুর মাছ হাইব্রিড। তো এই হাইব্রিড কথাটা দেখো এখানেও তোমরা দেখতে পাচ্ছ, হাইব্রিড। এই হাইব্রিড কি, কারণ সেই জিনিসটার উৎপন্ন বা তৈরি করা হয়েছে এরকমই দুটো বিপরীতধর্মী বা দুই বা তার বেশিও বিপরীতধর্মী যুক্ত, বিপরীত ধর্ম রয়েছে এরকম উদ্ভিদ বা প্রাণীদের মিলনের ফলে, তাদের ক্রসিং এর ফলে। এক্ষেত্রে আমরা মোনো, মোনো মানে সবসময় এক, এই যে মোনো কথাটা দেখছো, মোনো মানে ওয়ান, ঠিক একইভাবে ডাই মানে দুই, ট্রাই মানে টিআরআই, ট্রাই মানে তিন, টেট্রা মানে চার। ঠিক সেরকমই মোনোহাইব্রিড শব্দটা যদি তোমরা ভেঙে বিশ্লেষণ করো, তাহলে মোনো মানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যেরই ক্রসিংটা করা হচ্ছে, সংকরায়ন করা হচ্ছে। ক্রস মানে সংকরায়ন, তাদের মধ্যে লম্বা মোটর গাছ এবং একটা খর্ব বা বেটে মোটর গাছের। এই পরীক্ষাটাকে উনি নামকরণ করেছিলেন, বা ভবিষ্যতে সারা পৃথিবী, যে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। সেই এক সংকর জননের যে উনি কি নিয়েছিলেন, একটা লম্বা মোটর গাছ, যেটা প্রকৃত লম্বা মোটর গাছ, আর একটা হচ্ছে গিয়ে প্রকৃত খর্ব মোটর গাছ। এইবারে কোশ্চেনটা তোমরা করতে পারো যে প্রকৃত কথাটার মানে কি, বা পিওর।
পিওর বা যেটা হচ্ছে কি বিশুদ্ধ, বিশুদ্ধ মানে যে কোনো বৈশিষ্ট্য, তোমরা হয়তো এর আগে ক্লাস 9-এ বা কোষ বিভাজনের সময় তো পড়ে থাকতে পারো, আমাদের নিউক্লিয়াসের মধ্যে একটা কোষ, সেই কোষের মধ্যে কি থাকে, কোষাঙ্গন, কোষ পর্দা রয়েছে, কোষ পর্দা ঘিরে রয়েছে, তার ভেতরে রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিওলাস রয়েছে, এবং সেই নিউক্লিওলাস থেকে অজস্র নিউক্লিয় জালক রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের কোষাঙ্গাণু রয়েছে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া ভেতরে থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকতে পারে, তার গায়েতে রাইবোজোম থাকতে পারে, গলগি বডি থাকবে, এরকম বিভিন্ন ধরনের জিনিস থাকবে। তো এই আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমোজোম, যেটা কোষ বিভাজনের সময় তোমরা জানো যে ক্রোমোজোমের ফর্মেশন হয়। সেই ক্রোমোজোমের গঠন যদি দেখা হয়, তার একটা লম্বা বাহু থাকে আর একটা ছোট বাহু থাকে, এবং তারা মাঝখানে কাইনেটোকোর অঞ্চলে যুক্ত রয়েছে, কাইনেটোকোর নামক প্রোটিনের ওখানে উপস্থিত রয়েছে। তো ধরে নেওয়া যাক এই ক্রোমোজোমের কোনো একটা নির্দিষ্ট বাহুর একটা নির্দিষ্ট অংশে একটা জিন উপস্থিত রয়েছে, যেটা আমি কালো রং করে দেখালাম। জিন কাকে বলছে? পরবর্তী কোশ্চেন। জিন হচ্ছে গিয়ে ক্রোমোজোম বা আমাদের যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার ফাইবারটা রয়েছে, নিউক্লিয় জালকটা রয়েছে, তার একটা নির্দিষ্ট অংশ, বেসিক্যালি ডিএনএ এর মধ্যে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা নির্দিষ্ট অংশ, যার কাজ কি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে বহন করে। ধরে নেওয়া যাক এই যে একটা জিন, সেটা ক্রোমোজোমের দুটো বাহুতেই উপস্থিত রয়েছে একই জায়গায়। যে জায়গায় উপস্থিত থাকে, ইংলিশে কোনো একটা জায়গাকে আমি বোঝানোর জন্য তাকে কি বলা হয়, সেটাকে বলা হয় লোকেশন, LOCATION, লোকেশন। এই লোকেশন শব্দটা থেকে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বলা হয়, যেখানে উপস্থিত থাকে সেই জিনটা, কি থাকে উপস্থিত, একটা পার্টিকুলার জিন, ধরে নিচ্ছি একটা পার্টিকুলার জিন এই স্থানে উপস্থিত রয়েছে। কোথায়, কিসের, ক্রোমোজোমের। তাহলে ক্রোমোজোমের যে স্থানে সেটা উপস্থিত থাকে সেটাকে বলা হয় লোকাস। তোমরা হয়তো নাম এর আগে বইতে পড়েছো, কি থাকে, লোকাস। তো ক্রোমোজোমের যে স্থানে এই জিনটা উপস্থিত থাকে তাকে বলা হয় লোকাস। তো দুটো ক্রোমোজোমের বাহুতেই যদি এক জিনটার একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত জিন অবস্থান করে, তাহলে তখন আর একটা শব্দ আসে, অ্যালিল। ওকে, সেই কারণে তোমরা বাংলায় পড়বে সমসমস্ত ক্রোমোজোম। সমসমস্ত একই সমসমস্ত ক্রোমোজোমের এই যে পার্টিকুলার জিন লোকাসটা রয়েছে, এই নির্দিষ্ট জিন লোকাসে যদি একই বৈশিষ্ট্যের কোনো জিন অবস্থান করে, তাহলে সেটা হয়ে গেল সেম অ্যালিল অবস্থান করছে, একই অ্যালিল। অথবা যদি সেটা বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত হয়ে থাকে, ধরে নেওয়া যাক এটা একটা বৈশিষ্ট্যযুক্ত অ্যালিল আর এটা একটা, আচ্ছা ক্রোমোজোমটা লাল করেছিলাম, তো এইখানটা হচ্ছে কি আমি একটুখানি কালো আর লালের দুটো আলাদা কালার করে দিলাম। তাহলে একই জিনের লোকাসে যদি পৃথক চারিত্রিক বৈশিষ্ট্যের, মানে আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের, যেটা বেসিক্যালি ওদের ক্যারেক্টারকে নির্ধারণ করছে, যদি একটা জিন ধর্মীকে একে অপরের কি বলা হচ্ছে, এটা এটার অ্যালিল, এইটা এটার অ্যালিল। তো এখানে কি কি ধরনের অ্যালিল তোমরা দেখতে পাচ্ছ, কেন এই কথাগুলো বললাম, এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে, নিচে যেটা তোমরা দেখলে এই যে ক্যাপিটাল টি, এখানেও কিন্তু দুটো অ্যালিল রয়েছে। কি অ্যালিল, একটা হচ্ছে গিয়ে লম্বা আর একটা অ্যালিলও লম্বা। আমরা মানুষরা বা যে কোনো প্রাণীরা হোক, উদ্ভিদরা হোক, সাধারণত একটা অ্যালিল, আমরা ক্রোমোজোমের যেহেতু একটা বাহু,
তোমরা কোষ বিভাজনে আরেকবার আমি মনে করাচ্ছি, ক্রোমোজোমের গঠনটা যদি এরকম দেখে নিই, তোমাদের হয়তো মনে থাকবে ক্রোমোজোমের যখন কোষ বিভাজন হয়, ক্রোম্যাটিড বলে একটা অংশ সৃষ্টি হয়। সেই ক্রোম্যাটিডটা কিন্তু এরকমই দুটো যে বাহু রয়েছে, মানে ক্রোমোজোমের যে এক একটা অংশ, এটা হচ্ছে কি একটা ক্রোম্যাটিড, এদিকটা হচ্ছে আরেকটা ক্রোম্যাটিড। তো এই ক্রোম্যাটিড গুলো কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তো সেই ক্রোম্যাটিডের মধ্যে কিন্তু একটা পার্টিকুলার জিনের লোকেশনে কি রয়েছে, একটু হয়তো কমপ্লিকেটেড মনে হতে পারে, সেখানে কিন্তু আমাদের বিপরীতধর্মী, যেটা আমরা সেই কারণে আমরা দুটো অ্যালিল কোথা থেকে পাই, একটা বাবার থেকে পাই সাধারণত, আর একটা মায়ের থেকে পাই। এইটার উপরে নির্ভর করেই কিন্তু আমাদের বৈশিষ্ট্যটা নির্ধারিত হয়, যে ছেলে মেয়ে লম্বা হবে নাকি বেঁটে হবে, নাকি গায়ের রং কিরকম হবে, চুলটা হচ্ছে গিয়ে কোকড়ানো কোকড়ানো হবে নাকি স্মুথ হবে, অথবা চোখের মনির রংটা কি পুরো কালচে রঙের হবে নাকি খয়েরি রঙের হবে, ব্রাউন কালারের, নাকি একটু নীলাভ হবে। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু আসে কোথা থেকে, বাবা বা মায়ের থেকে। তার মানে বাবা বা মায়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বর্তমান রয়েছে, সেটা একটা প্রজন্ম থেকে পরের প্রজন্মে এসেছে। সেই কারণে তোমরা শুনতে পাবে যে বেশিরভাগ ক্ষেত্রে কেউ জন্মালে তারপরে বলা হয় এই বাচ্চাটাকে অনেকটা মায়ের মতো দেখতে, বা বাবার মতো দেখতে, বা নাকটা হচ্ছে মায়ের মতো হয়েছে, কানটা বাবার মতো হয়েছে। এই যে গঠন বা আদলটাকে অনেক সময় তুলনা করা হয়। তার কারণ আমরা সবসময় একটা ক্রোমোজোমের একটা ক্রোম্যাটিড পাই হচ্ছে বাবার থেকে সাধারণত, আর একটা মানে ক্রোমোজোমের যখন কোষ বিভাজনের মিওসিস বিভাজনের দিকে যখন হচ্ছে, যখন শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, তখন ক্রোম্যাটিড গুলোর মধ্যেও এই ধরনের খণ্ড বিনিময় থেকে শুরু করে ক্রসিং ওভার থেকে শুরু করে এই ধরনের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো যায়, সেটা আবার আমাদের শরীরে চলে আসে। তো এই অ্যালিল যেটার কথা বলছিলাম, তো এখানে কি হয়েছে, দুটো বিশুদ্ধ অ্যালিল, বিশুদ্ধ উদ্ভিদ কেন, তার কারণ একই বৈশিষ্ট্যের দুটো অ্যালিল নিয়ে এই উদ্ভিদটা তৈরি, সেই কারণে এটা বিশুদ্ধ লম্বা। আর এটা কি বিশুদ্ধ খর্ব, স্মল টি টি করে দেখানো আছে। প্রথম জেনারেশনে ক্রসিং ওভার করিয়েছিলেন। কি করিয়েছিলেন? মেন্ডেল সংকরায়ন করিয়েছিলেন, ঠিক আছে। তো এদের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে প্রথমে কি করে হলো, এদের যখন রেণু তৈরি হবে, একটা ক্যাপিটাল টি তৈরি হলো আর একটা ক্যাপিটাল টি তৈরি হলো। ডোয়ার্ফ থেকে স্মল টি তৈরি হলো, একটু স্মল টি 15 মিনিট, স্মল টি। এইবারে এই যে ক্যাপিটাল টি আর স্মল টি, এদের মধ্যে যখন সংকরায়ন হলো, সংকরায়নটা কে কার সাথে যুক্ত হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ধারণ করাটা কারোর পক্ষেই সম্ভব নয় প্রকৃতিতে। এটা প্রাকৃতিক নিয়মেই কিন্তু হয়ে থাকে যে কোন অ্যালিলটার সাথে কোন অ্যালিলটা যুক্ত হতে চলেছে। তো তাহলে চারটে পসিবিলিটি বা সম্ভাবনা তৈরি হতে পারে। যদি এই ক্যাপিটাল টির সাথে এই স্মল টি, যে মানে যে বিশুদ্ধ খর্ব ডোয়ার্ফ, এই বৈশিষ্ট্যের অ্যালিলটা যুক্ত হয়, তাহলে দেখা যাচ্ছে কি তৈরি হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি যুক্ত উদ্ভিদ তৈরি হলো। এই ক্যাপিটাল টিটার সাথে আবার যদি এই স্মল টিটার যদি যুক্ত হয়, তাহলেও দেখা যাচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এই ক্যাপিটাল টিটার সাথে যদি এই স্মল টিটা যুক্ত হয়, তাহলেও দেখা যাচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। আর এই ক্যাপিটাল টিটার সাথে এই গাছের স্মল টিটা যদি অ্যালিলটা যদি যুক্ত হয় পরাগ সংযোগের পরে, তাহলেও দেখা যাচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। মেন্ডেল এই ঘটনাটা করার পরে উনি দেখলেন, এবং এই উদ্ভিদগুলো বা এই বীজগুলোকে উনি নাম দিলেন, এই গাছগুলো যে নতুন গাছগুলো তৈরি হলো বীজগুলো, সেগুলোকে যখন উনি মাটিতে ফেললেন, উনি দেখলেন যে প্রত্যেকটা গাছই লম্বা হয়েছে। উনি এটাকে বললেন F1 জেনারেশন। F1, ফর্মুলা 1 নয়, F1 জেনারেশনের F1 জেনারেশনের উদ্ভিদ কারা? এইগুলো।
এরা হচ্ছে গিয়ে কিসের? F1 জেনারেশনের উদ্ভিদ, যেটাকে বলা হয়, পুরো কথা তোমরা বাংলায় পড়বে, প্রথম অপত্য জনু। এটা এই প্রথম যেটা প্যারেন্টাল, যেটা থেকে তৈরি হলো সেটাকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন বা হচ্ছে গিয়ে জনিত্রী জনু। আর সেখান থেকে যেটা তৈরি হলো প্রথমটা, সেটাকে বলা হয় F1 জনু। তাহলে আমরা কি দেখতে পেলাম? F1 জেনারেশনে F1 জেনারেশনে যেটাই তৈরি হোক না কেন, এটা থেকে চারটে যে তৈরি উদ্ভিদ তৈরি হলো বা জাত ধরনের, এরা প্রত্যেকেই ক্যাপিটাল টি এবং স্মল টি অ্যালিল যুক্ত একটা উদ্ভিদ তৈরি হলো, যার মধ্যে কিন্তু এরা প্রত্যেকেই লম্বা হলো। প্রত্যেকেই কি হলো? লম্বা বা টল। এরা প্রত্যেকেই লম্বা লম্বা মটর গাছ হলো। কিন্তু এদের মধ্যে কিন্তু একটা বিপরীতধর্মী বৈশিষ্ট্য ঢুকে রয়েছে। এরা বিশুদ্ধ লম্বা নয়। যেটা বিশুদ্ধ লম্বা কি ছিল? ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা। এরা বিশুদ্ধ লম্বা নয়, কিন্তু লম্বা। ভেতরে কি আছে জানি না। বাইরে থেকে গাছটা লম্বা, কিন্তু তার যদি জিন দেখা হয়, চোখে দেখলে গাছটা লম্বা, কিন্তু জিনগত দিক থেকে তার ভেতরে কিন্তু খর্ব হওয়ার জন্য যে বৈশিষ্ট্য, সেটাও কিন্তু রয়ে গেছে। মেন্ডেল সেটা এই স্টেজেতে বুঝতে পারেননি, F1 স্টেজেতে। উনি কি করলেন? পরবর্তী এই উদ্ভিদগুলোর মধ্যে আবার পরাগ সংযোগ করলেন। ওকে, এটা থেকে কি ধরনের অ্যালিল তৈরি হবে? একটা তৈরি হবে ক্যাপিটাল টি, আর একটা তৈরি হবে স্মল টি। এই ক্যাপিটাল টি স্মল টি এর আরেকটা উদ্ভিদের সাথেও যদি সংকরায়ন করানো হয়, এর অ্যালিল দুটো কি হবে? ক্যাপিটাল টি স্মল টি। তো উনি একটা চেকার বোর্ড তৈরি করলেন। সেই চেকার বোর্ডটাতে দেখা গেল একটা লম্বা মটর গাছ হলো, 2 নম্বরটাও লম্বা মটর গাছ হলো, 3 নম্বরটাও লম্বা মটর গাছই হলো, কিন্তু লাস্টেরটা হচ্ছে কি হঠাৎ করে একটা ছোট বেঁটে মটর গাছ হলো। উনি তো চিন্তায় পড়ে গেলেন, তার কারণ যখন দুটো লম্বা মটর গাছের মধ্যে পরাগ সংযোগ করা হলো, সেখান থেকে যে F1 জেনারেশনের উদ্ভিদ নিয়ে, F1 জেনারেশনের উদ্ভিদদের মধ্যে যখন F2 জেনারেশনে করা হলো, তখন দেখা গেল 3টে লম্বা হলো, একটা বেটে হলো। অলরেডি হচ্ছে কি তোমাদের পরবর্তী ক্লাসের টাইম হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ সময় নিচ্ছি না। নেক্সট দিনকে আমরা চেকার বোর্ড থেকে আলোচনাটা শুরু করবো। ওকে, F1 জেনারেশনের প্রথম এক সংকর জননের পরীক্ষাটাই, বাকিটা আমরা নেক্সট দিনকে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। ইউ ক্যান লিভ। আমি যদি স্যার বা ম্যাডাম রয়েছেন বিবেক দি স্যার, একটু রিকোয়েস্ট করবো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, তোমাদের কি কারোর কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, এনি ডাউট? নো? ওকে, ঠিক আছে। তোমাদের ভিডিও ইন্টারাপ্ট হয়েছে এর মধ্যে যখন ক্লাস চলছিল? কখনো ভিডিও আটকে গেছে বা কথা শুনতে পাওনি, এরকম হয়েছে? না, একজন বললো হ্যাঁ, একজন বললো না। ওকে, ঠিক আছে, ইউ ক্যান লিভ।